এমন একটা সময় ছিল যখন আমরা প্রায় সবাই গ্রামে বসবাস করতাম। ঢাকা শহরও একটা সময় গ্রামের মতন ছিল। কিন্তু এখনকার সময়ে গ্রামে বসবাস করা অনেক বেশি রিস্কের। আমি মনে করি যে ১০০ গ্রামে যদি কারো ১০০ বিঘা সম্পদও থাকে, তারপরও গ্রামে না থেকে শহরে গিয়ে ২, ৪, ৫ শতাংশ জায়গায় থাকা গ্রামে থাকার চাইতে বেশি ভালো। কারণ গ্রামের মধ্যে এখন যেই ধরনের গীবত, যেই ধরনের অপকর্ম হয় শহরের মধ্যে এগুলা হয় না। গ্রামে সবাই সবাইকে চিনে আর সবাইকে নিয়ে সবাই সারাদিন চায়ের দোকানে বসে, পাড়ার রাস্তায় মোড়ে মোড়ে বসে পুরুষ মহিলা সবাই একে নিয়ে ওর গবেষণা, ওকে নিয়ে এর গবেষণা গবেষণা কেন এটা করলো, কেন এটা করলো না, কেন সেটা আনলো, কেন এটা আনলো না, তাকে কেন বললো না, কত যে জবাবদিহিতা, কত যে চাহিদা, তাদের যে কত জানার আগ্রহ। এই যে আপনি যখন নতুন কোনো কিছু শুরু করবেন বা কোনো কিছু করার চেষ্টা করতেছেন, তখন কখনোই আপনার আত্মীয় স্বজন আপনজন মানুষদেরকে জানাবেন না। আপনি যখন কোনো কিছু একটা করবেন, আমার মতো বোকামি কেউ করবেন না। আপনারা যখন কোনো নতুন কোনো কিছু শুরু করবেন, খুব গোপনে শুরু করবেন, কাউকে জানাবেন না। এতে করে দেখবেন আপনারই উপকারটা বেশি হবে। কারণ আপনি যাদেরকে আপন মনে করে আপনার জিনিসটা শেয়ার করতেছেন, তারাই কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ঘায়েল করবে। একটা সময় ছিল যখন মানুষের সাথে অনেক বেশি কথা বলতাম, সব কিছু শেয়ার করতাম। এখন আর কারোর সাথে কোনো কিছু শেয়ার করি না। কারণ যখনই যাদের কাছে যেটাই শেয়ার করেছি সেটা আর কখনোই গোপন থাকেনি, আর আমার কষ্টটাও কমেনি, বরং তারা এটা আমি বলেছি, আমার সেই কষ্টটাকে আরও ১০০০ গুণ বাড়িয়ে চাড়িয়ে মানুষের কাছে বলে আমাকে উপহাসের পাত্র বানিয়েছে। তাই কখনো নতুন কোনো কিছু শুরু করলে বা কোনো কিছু আপনারা করার চেষ্টা করতে থাকলে সেটা কখনো বলবেন না, দেখাবেন না। তাদের যে নিজেদের যে কত পাপ, কত গোপন কত কিছু আছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। কেউ যখন তাদের আশেপাশের মানুষজন যখন ভালো একটা কোনো কিছু করবে, তখন সেটা নিয়েই তাদের মাথা ব্যথা। তাদের মতন গীবত না করলে, তাদের তালের সাথে তাল না মিলালেই, তাদের মতন করে না চললেই তাদের কাছে সেই অপর প্রান্তের মানুষটা খারাপ হয়ে যায়। যখন সফলতার হাতছানি আপনাকে দিবে, যখন আপনি সফল হবেন, তখন দেখবেন এই আপনাকে নিয়ে যারা হাসি ঠাট্টা উপহাস করছিল, তারাই সবার আগে আপনার কাছে এসে বসে থাকবে। আপনার সামনে এসে এমনভাবে প্রশংসা করবে যেন তারাই প্রথম থেকে আপনার পাশে ছিল। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কয়েকদিন আগে হঠাৎ করেই বাড়িতে খবর না দিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলাম। তো যাওয়া মাত্রই দেখলাম যে আগ গাছগুলা বা গেন্ডারি গাছগুলা এত বড় বড় হয়ে রয়েছিল, সুন্দর। তো অনেকগুলা গেন্ডারি হয়েছিল। তো আমার ছোট ভাইকে সাথে নিয়ে একটি গেন্ডারি কাটলাম, কিন্তু একটুও মিষ্টি ছিল না, কারণ এগুলো আরও অনেক বেশি বড় হবে, মোটা হবে। এখন পাকে নাই, একদমই কাঁচা, কিন্তু এত মোটা মোটা এত বড় হয়ে গিয়েছিল। আমার থেকেও লম্বায় অনেক বড়, আমার থেকেও লম্বা গাছগুলো, মনে হয় এক একটা গেন্ডারি গাছ মনে হয় ৭ ফুট ৮ ফুট হবে, এরকম বড়। তো যাই হোক, আমি সবচেয়ে মোটা চেয়ে একটি আখ কেটে আনলাম, তারপর সবাই মিলে খেলাম। যদিও পানসা ছিল, এরকম মিষ্টি ছিল না। তারপর মা ২টা স্টেনলেস স্টিলের ইন্ডাকশন চুলার মধ্যে রান্না করার জন্য একটি ভাতের হাঁড়ি আর একটা বড় কড়াই কিনেছিল। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর তারপর এখন মা চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ রান্না করবে। তো চিংড়ি মাছ, আমাদের নদীর চিংড়ি মাছ, মেঘনা নদীর চিংড়ি মাছ, মেঘনা নদীর পাঙ্গাস মাছ ও এনেছিল। তো আব্বু আগেই এনে রেখেছিল ফ্রিজে, তো মাছ মাংস থাকেই কম বেশি। তো এই তো আমার ভাইয়া ছোট ভাই এসএসসি পাস করছে। তো সে তার দুলা ভাইকে নিয়ে কাঁঠাল দিছে, গাছের কাঁঠাল মা ভেঙে দিছে। তো সে নিয়ে কাঁঠাল দিয়েছে। তারপর সে যে পাস করেছে, এই জন্য
হচ্ছে তার দুলাভাইকে হচ্ছে আমৃত্যু নিয়ে দিছে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে গিয়েছিলাম একটু হচ্ছে ভিডিও করে আনলাম আর কি। আর তারপর এখানে হচ্ছে মা বাহিরে কাজ করতেছিল, মানে মাই হচ্ছে রান্না করতেছিল, আমি হচ্ছে মাকে একটু হেল্প করতেছিলাম। মা হচ্ছে চিংড়ি মাছটা প্রথমে পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিল, আর এখন হচ্ছে মানে মাছগুলো ভেজে তরকারিটা রান্না করতেছে। তো আমি একটু বাহিরে আসলাম, তো কতগুলা বিলাতি ধনিয়া পাতা হয়ে রয়েছে, ভাবলাম যে নিয়ে দেই মাকে, মাছের চিংড়ি মাছের ভুনাতে দিলে ভালো লাগবে। আর এদিকে মা হচ্ছে গরুর মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছে, আবার ঘরের মধ্যে কচু ছিল, তো বলতেছিল যে কচু দিয়ে পাঙ্গাস মাছের হচ্ছে পিঠের পিসগুলো ভেজে রান্না করি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে, পেঁয়াজ না টমেটো দেয়নি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ হচ্ছে ভুনা করতেছিল। যেহেতু আমরা থাকবো না তাই হচ্ছে সব কিছু অল্প অল্প করে রান্না করতেছিল। আর তাছাড়া আমাদের বাড়িতে কিন্তু আমার মা সকালবেলাও রুটি বানায় আর রাতের বেলাও রুটি বানায়। দুপুরের জন্য হচ্ছে শুধু মানে ভাত তরকারি যেটা রান্না করে শুধু একবেলার আন্দাজেই রান্না করে। আমাদের বাসায় হচ্ছে দেখা যায় যে সকাল বিকাল দুই বেলা হচ্ছে রুটি খাওয়া হয়, যেহেতু আমার আব্বুর ডায়াবেটিস আছে। আর আমার ছোট ভাইও হচ্ছে রুটি খেতে ভাতের চাইতে বেশি পছন্দ করে। আর আমি হচ্ছে যখনই বাড়িতে আসি আমার মা সবসময় বলে যে তুই যখনই বাড়িতে আসিস তখনই হচ্ছে মুরগি মানে চাও নিয়ে নামে আর কি, বাচ্চা নিয়ে নামে। মুরগি যে ডিমের মধ্যে তাপ দেয় আর একটা নির্দিষ্ট সময় পর তো ডিম থেকে হচ্ছে বাচ্চাটা ফুটে বের হয়। আর আমি যখনই বাড়িতে যাই তখনই হচ্ছে ডিম মানে মুরগি বা ছোট ছোট একদম ছোট ছোট ছানা বাচ্চাগুলোকে নিয়ে হচ্ছে বের হয়। হয় আমি যেদিন গেছি ওই দিনই বের হয়, না হয় একদিন পর বের হয়, না হয় একদিন আগে বের হয়, মানে আমি গেলেই মুরগি বের হয়। তো এদিকে হচ্ছে আমি মুরগিটার একটু ভিডিও করছিলাম। আর এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিব। মা হচ্ছে বাহিরে মাটির চুলায় রান্না করতেছে। তো সকালবেলায় হচ্ছে দেশি রাতা মোরগ হচ্ছে মা মানে ছুটে গিয়েছিল, তারপর হচ্ছে চাল দিয়ে মানে আধার দিয়ে হচ্ছে মানে আদার পানি দিয়ে হচ্ছে মোরগ মুরগিকে ডাকে না, সেরকম হচ্ছে ডাক দিয়ে এনে, যে সকালবেলা তো আমরা তো আর খবর দিয়ে যাই নাই, তো সকালবেলা হচ্ছে মোরগ মুরগি তো ছেড়ে দিছে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে আবার মোরগ মুরগিকে খাবার দিয়ে হচ্ছে ডেকে এনে তারপর হচ্ছে মোরগটাকে ধরে আমার ছোট ভাইয়াকে দিয়ে হচ্ছে জবাই করছে। আর এখন হচ্ছে মা হচ্ছে মুরগির চামড়াগুলো পরিষ্কার করতেছে বাহিরে রান্নাঘরে বসে। আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করতেছি, তো আমার ভাইয়াকে বললাম একটু ভিডিও করে দিতে। তো আপনাদের ভাইয়া তো আর শ্বশুর বাড়িতে এসে ক্যামেরা করবে না। আর তাছাড়া এখানে হচ্ছে মা হচ্ছে বাদাম বেটে নিতেছে। তো আজকে বলতেছিল মা দেশি মুরগির একটু সাদা মাংস রান্না করতে আর কি, সবসময় তো ঝাল করা হয়, যেহেতু গরু মাংসটা ঝাল ঝাল করে রান্না করা হবে। তো এদিকে হচ্ছে মা কাঠবাদাম আর কাজু বাদাম বেটে দিতেছে মুরগির মাংস রান্না করার জন্য। হচ্ছে সেই মতোই রান্না করার চেষ্টা করতেছিলাম। তো গাছ থেকে হচ্ছে লেবু পেড়ে আনছে, তো লেবুর রস, তারপর লবণ, একটু হলুদ আর হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে হচ্ছে মুরগির পিসগুলোকে হচ্ছে ভালো করে একটু এপিট উপিট হালকা করে ভেজে নিয়েছি। কারণ যেহেতু এটা দেশি মোরগ আর দেশি মোরগের মাংস কিন্তু অনেক বেশি শক্ত হয়, তো এই জন্য হচ্ছে পরে আর আমি একদম শুকনা শুকনা করি নাই, ঝোলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছিলাম আর একটু ভেজা ভেজা রেখেছি। কারণ হচ্ছে দেশি মোরগ অনেক বেশি শক্ত হয় আর এই মোরগটা অনেক বেশি বাড়তি ছিল, বড় ছিল। এর আগের বার এসে হচ্ছে এটার সাথে যে মোরগটা ছিল সেটা কিন্তু খেয়ে গিয়েছিলাম, যখন হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুর সবাইকে নিয়ে এসেছিলাম, তখন হচ্ছে মা এটার সাথে হচ্ছে আরো 2টা মোরগ রান্না করছিল। তো ওইটা খেয়ে আসছিলাম হচ্ছে, এটা খেয়ে আসার হচ্ছে আরো 2-2.5 মাস আগে। তো ওইগুলার তুলনায় হচ্ছে এটা একটু বড় হয়েছিল। আর আমি যখনই বাড়িতে আসি তখনই হচ্ছে মাকে একটু কাজে হেল্প করার চেষ্টা করি। আমি রান্না করতেছিলাম, মাও অনেক কিছু রান্না করছিল আর আমিও হচ্ছে রান্না করতেছিলাম। মা হচ্ছে কেটে ধুয়ে দিচ্ছিল, অন্যান্য কাজ করতেছিল। তো আমি হচ্ছে মুরগির রোস্টটাকে রান্না করতেছিলাম, কারণ আমার মা হচ্ছে অনেক বেশি অসুস্থ, ইদানিং অনেক বেশি অসুস্থ থাকে। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, যারা এখনো পর্যন্ত আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। আর এই যে এখনো পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখলেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে
তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখলেন আর আপনাদের কাছে কেমন লাগলো। আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করতেছিলাম। আর যেহেতু আমার ছোট কোনো বোনও নেই আর আমার ভাইয়েরাও বিয়ে শাদী করেনি, তো আমি যদি আমার মাকে হেল্প না করি তো আমার মা এত এত রান্না কখন করবে, কখন শেষ করবে আর কখন হচ্ছে জামাইকে খেতে দিবে। তো এই তো এত এত রান্না হচ্ছে একা হাতে মায়ের পক্ষে করা সম্ভব না, এই জন্য হচ্ছে আমি হেল্প করতেছিলাম। আর তাছাড়া আমার ভাইয়েরাও কিন্তু আমার মাকে যথেষ্ট হেল্প করে, বিশেষ করে আমার বড় ভাইয়া। ছোটরা তো একটু দুষ্ট থাকে, ওকে হচ্ছে কাছে ভিতরে পাওয়া যায় না, সবসময় হচ্ছে মানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ভিডিও গেম খেলতে। তো আমার বড় ভাইয়া কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করতেছিল। তো এই তো এখন হচ্ছে আমি খাবার দাবার সাজিয়ে হচ্ছে এনে বসে পড়েছি। তো ওরা হচ্ছে ওই পাশে খাচ্ছে আর আমি হচ্ছে এই পাশে হচ্ছে পোলাও, চিংড়ি মাছ, তারপর পাঙ্গাস মাছ, মুরগি, গরু এইগুলো হচ্ছে নিয়ে আসছি। আর ডালও কিন্তু রান্না করা হয়েছিল, কিন্তু আপনাদের ভাইয়ার পেট ভরে গিয়েছে, সে আর ডাল নেয় নাই। তো ডালটাকে হচ্ছে পরে আমি খেয়েছি, ডালটাও অনেক বেশি মজা হয়েছিল। মুগ ডাল ভুনা করছিল, আর মুগ ডালের মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে আর ঘি দিয়ে বাগার দিলে কিন্তু মুগ ডাল খেতে অনেক বেশি মজা লাগে। আর আমার কাছে মুসুর ডাল, মুগ ডাল সব ডালই খেতে ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে এখানে আমরা দুজন হচ্ছে একসাথে বসে খাচ্ছি, ওই পাশে হচ্ছে আমার ভাইয়েরা খাচ্ছে। তো আমার আজকের তো এই তো আমি হচ্ছে গাছের লেবু, তারপর গাছের কাঁচামরিচ হচ্ছে পেড়ে আনছিলাম, তো ওইগুলোও কেটে নিয়েছি। আর এই তো চিংড়ি মাছের ভুনাটা অসম্ভব মজা হয়েছিল। চিংড়ি মাছটা মা রান্না করছিল, কচু কচু দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটাও মা রান্না করছিল। আর হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও এগুলো হচ্ছে আমি রান্না করেছিলাম। তো সকালবেলা এসে যেহেতু কাঁঠাল খাইছে, তারপর আবার মিষ্টি খাইছে, শরবত খাইছে, এই জন্য কিন্তু আর বেশি করে মানে খাওয়া যায় না। আর অনেক দিন পর হচ্ছে আমি একটু পোলাও খেলাম। তো আমি তো এখন দেখা যায় যে খাবার দাবার অনেক কমিয়ে দিয়েছি খাওয়া। আর তাছাড়া দেখা যায় যে এই যে দেখেন আমি কিন্তু দিচ্ছি আর সে কিন্তু বারবার উঠিয়ে রেখে দিচ্ছে, তো এরকম করে আর কি। তো খেতে চায় না, তো সেটা এই তো সবচেয়ে বেশি মজা হয়েছিল দেশি মুরগির মাংসটা, গরুর মাংস ফেল। আর আমাদের বাড়িতে সবসময়ই এরকম মেহমান আসে, তো শুধু যে আমি আমার হাজবেন্ড আমরা গেলেই আমার মা রান্না করে এমনটা না, সবসময় আমার ফুপুরা আসলে তখনও হচ্ছে আমার মা সবসময় এরকম 5-6 পদের খাবার রান্না করে খাওয়ায়। আর আমার শ্বশুর শাশুড়ি যখন যায় তখন তো আরও বেশি খাবার রান্না করে। আরও আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যারা আসে তারাও আসলে আমার মা যতই অসুস্থ থাকুক না কেন সবাইকে আপ্যায়ন করার চেষ্টা করে। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আজকের ব্লগে অনেকগুলো মনের কথা বলেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের ব্লগটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।